সুতরাং নেতৃবৃন্দকে অনুরোধ করব, কেউ মনে মনে রাগ করবেন না, বক্তব্য রাখতে পারেন নাই। যাই হোক, এই 7ই নভেম্বরটা কি, যেহেতু আজকের এটা আলোচনা সভা, এই সম্পর্কে সবার একটু জানা উচিত না? অনেকেই রাজনীতি করেন, অনেক জিনিস সম্পর্কে অবগত নন, দেশের মানুষকে বুঝাতে পারেন না। আপনাদের মনে থাকবে, যারা আমার বয়সী বা আমার থেকে এই 75-এর অন্তত 10-15 বছর আগে যাদের জন্ম, তাদের হয়তো সেটা মনে থাকবে, কিন্তু 75-এর পরে যাদের জন্ম তারা হয়তো মানুষের কাছে শুনছেন। শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের একজন অনেক বড় নেতা ছিলেন। 1971 সনে মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, জাতিকে উদ্বুদ্ধ করে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন। তখন 8ম বেঙ্গল ব্যাটালিয়নের 2IC মেজর জিয়া তখন একজন মেজর ছিলেন। তিনি তখন এই দেশের স্বাধীনতা ঘোষণা করেন। প্রথম তিনি সরকার প্রধান হিসাবে এবং রাষ্ট্রপ্রধান হিসাবে, তারপরে 2 দিন পরে 29শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ছিলেন, জিয়াউর রহমান এই দেশের একজন অবিসংবাদিত নেতা। তার পরবর্তী সময়ে তিনি যখন শেখ মুজিবুর রহমানকে নানা কারণে, কারণ শেখ মুজিবুর রহমান যে গণতন্ত্রের কথা বলে এই জাতিকে উদ্বুদ্ধ করেছিল, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন। এই দেশে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, কাপড় দিয়ে জানাজা দিতে পারে নাই, কলা পাতা দিয়ে পানিতে ভাসিয়ে দিয়েছে। যারা বয়োবৃদ্ধ আমার বয়সের, তাদের মনে থাকার কথা। এমত অবস্থায় তিনি তার পারিবারিক খরচপাতি কমান নাই, 2 ছেলেকে হীরার মুকুট মাথায় দিয়ে তখন বিবাহ সম্পন্ন করেছিলেন। জাতি এটা সহ্য করতে পারে নাই এবং সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন। সুসজ্জিত রক্ষী বাহিনী, সেনাবাহিনীর বুট নাই, বেল্ট নাই, পিপস নাই, কোনো কিছু নাই। অন্যদিকে তিনি রক্ষী বাহিনী গঠন করলেন। এই জন্য সেনাবাহিনী তার উপর অত্যন্ত রাগান্বিত ছিল। তখন সেনাবাহিনীর কিছু জওয়ান মুক্তিযোদ্ধারা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু খন্দকার মোস্তাক আহমেদ দাউদকান্দিতে বাড়ি, তিনি ছিলেন বাণিজ্য মন্ত্রী, তিনি রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় বসেন। তারপরে নভেম্বরের 3 তারিখে শেখ মুজিবুর রহমানের অনুসারী একজন মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তখন তার 46 ব্রিগেডের কিছু অফিসার এবং সেনার সৈন্য নিয়ে মুস্তাককে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি বঙ্গভবন দখল করেন। দখল করে কারো সমর্থন না পেয়ে তিনি নিজে পিপস লাগিয়ে তিনি মেজর জেনারেল নিজেকে ঘোষণা দেন। তখন খালেদ মোশাররফ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন যিনি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, তাকে বন্দি দশায় তার বাড়িতে বন্দি করেন। বন্দি করার পরে তার টেলিফোন লাইন নাই, কোনো কিছু নাই, তিনি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারেন না। তারপরে যখন আপনার 7ই নভেম্বর তারিখে 2nd আর্টিলারি ব্যাটালিয়ন এর সৈনিকরা এবং অফিসাররা ঐক্যবদ্ধভাবে যখন তাকে উদ্ধার করল, সেনাবাহিনীর সকল জওয়ান এবং অফিসার তার নেতৃত্বে তখন স্লোগান দিয়ে এই সেনাবাহিনী সবাই একত্রিত হলো এবং মুস্তাককে ক্ষমতাচ্যুত করে তখন আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আবু সাদাত মোহাম্মদ সায়েম মিলিটারি শাসন, সামরিক আইন জারি করেন। তখন জিয়াউর রহমান ছিল আপনার ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। নৌবাহিনীর এবং বিমান বাহিনীর যারা চিফ অফ স্টাফ ছিলেন, তারাও সেদিন ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সামরিক আইন পরিচালনা করলেন দেশে। তার পরবর্তী সময়ে এই দেশে গণতন্ত্র দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
পর্যায়ক্রমে এই আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং এই দেশে 1979 সনের 18 ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা করেন। এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তখন 25 বছর বয়সে আমি চান্দিনার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই যে জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব, এই বিপ্লবের দিনটাকে বিএনপি সরকার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে এবং আমরাও আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও আমরা এই দিবসটাকে পালন করি। ঢাকাতে আমার অফিসে আমার সভাপতি কর্নেল অলি সহ আমরা গতকাল 7 তারিখে সভা করেছি এবং আজকে আমার থানায় এই জায়গাতে ঐতিহাসিক 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য আমরা একত্রিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিন যদি সিপাহী জনতার আন্দোলনে পরাজিত হতেন, এবং আরও অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, এই সিপাহী জনতাকে একজন সেনাবাহিনীর কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থা নামে এই বাহিনীর মধ্যে একটা গ্রুপ তৈরি করেছিলেন। যারা রিটায়ার্ড জওয়ান ছিল, সিপাহী ছিল, এদেরকে সংগঠিত করে সেনাবাহিনীর মধ্যে যে সিপাহী অফিসার ভাই ভাই এই কথা বলে স্লোগান দিয়ে এই আর্মির মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করার জন্য এই কর্নেল তাহের চেষ্টা করেছিলেন। কর্নেল তাহের চেয়েছিলেন জিয়াউর রহমানকে সেই দিন তার বন্দিদশা অবস্থা থেকে নিয়ে এই টেলিভিশনে ঘোষণা দিতে বা রেডিওতে ঘোষণা দিতে এবং বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে জাসদ ক্ষমতায় বসবে, সেইটা ছিল তাদের পরিকল্পনা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষ অনার্সের ছাত্র, আমি অনার্স পরীক্ষা দেব। আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম মেজর জিয়া জলিল রব ভাই কি বলে লও লও লাল সালাম, মেজর জলিল জিয়া রব লও লও লাল সালাম। তখন এই বিদ্রোহ জাসদ এটাকে ক্যাপিটালাইজ করতে চেষ্টা করেছিল, কিন্তু এই বুদ্ধিমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের এই ষড়যন্ত্র উপলব্ধি করে তিনি সেনাবাহিনীর এই ব্যারাক থেকে তিনি বাইরে চলে যান নাই, গেলে হয়তো তার মৃত্যু হইতো। এই দেশে জাসদ সেদিন কর্নেল তাহেরের নেতৃত্বে ক্ষমতায় বসত। এই বিপ্লব সংহতি দিবস এই জাতির জন্য একটা দৃষ্টান্ত। এই দেশ এবং জাতি জিয়াউর রহমানের মাধ্যমে যে গণতান্ত্রিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছিল, এই জন্য সারা জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সারা জীবন শ্রদ্ধা করবে, তার প্রতি মানুষের সমর্থন থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই অংশ আমি ছাড়ি। আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করলো, সব দল বন্ধ করে দিয়ে গণতন্ত্র হত্যা করলো। এই হত্যার পরে তিনিও নিহত হলেন। জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন। তারপরে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলশ্রুতিতে জিয়াউর রহমানকেও হত্যা করা হলো। তারপরে ক্ষমতা দখল করলেন এরশাদ কিন্তু এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। 86-তে নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে মারামারি, যদিও আমি নির্বাচিত হয়েছিলাম। তারপরে আবার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে 1991 সনে। আপনাদের খেয়াল আছে বিচারপতি শাহাবুদ্দিনকে সকল দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই দিন 91-তে নির্বাচন করেছিল। সেই দিনও ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলো। সেই দিন আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘড়ি মার্কা নিয়ে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমি নির্বাচিত হয়েছিলাম। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। পরে আমি বিএনপিতে যোগদান করি। আমার তো কপালে নানা রকম দুর্দশা তো থাকেই। আপনার 88-তে কর্নেল তাহের আসলো, কর্নেল রশিদ আসলো, এই ফ্রিডম পার্টিকে আমার সিটটা ছেড়ে দিয়ে দিল। তারপরে 96-তে নির্বাচন হবে, 18 ফেব্রুয়ারিতে ম্যাডাম খালেদা জিয়া বললেন যে তুমি মন্ত্রিত্ব নিবে, তোমারে মন্ত্রী বানাবো, তোমার সিটটা তুমি রশিদরে ছেড়ে দাও। দিলাম রশিদরে ছাইরা। তারপরে আর রশিদ ভাবছে যে এই ভোটগুলো সব তার। আবার সাধারণ নির্বাচন যখন 96-তে হলো, সে ভোটে দাঁড়ায় আমার প্রায় 20,000 ভোট নষ্ট করলো। আলী আশরাফের সাথে 96-তে আমি মাত্র 264 ভোটে পরাজিত হই।
তো যাই হোক, তখন নির্বাচন ছিল, মানুষ মানুষের ভোট দিতে পেরেছে, যার পছন্দ যাকে সে তাকে ভোট দিতে পেরেছে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, তখন পর্যন্ত গণতান্ত্রিক অবস্থাটা ছিল এরকম। কিন্তু 2008-এ আপনারা দেখেছেন, 2008-এ সেনাবাহিনীর সম্পূর্ণ এবং প্রশাসনিক মদদে সেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলো। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার পিতার মতো আবার এই দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য তিনি এই একদলীয় শাসন ব্যবস্থার মতোই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটা 96-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আইন পাশ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই পদ্ধতি শেখ হাসিনা বাতিল করে দিয়ে যে ক্ষমতায় থাকবে তার অধীনে নির্বাচন হবে, এই আইন তিনি প্রবর্তন করলেন। এই আইন প্রবর্তনের পরে 2014-তে কোনো দল নির্বাচন করে নাই। বাংলাদেশের 154টি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, খুব কম না? কিন্তু 154 জন এমপি হয়ে গেছে। এইভাবে সে গণতন্ত্রকে হত্যা করেছে। সে প্রতিশ্রুতি দিয়েছিল জাতির কাছে যে 2018-তে নির্বাচনে যে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আমি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেব। আমরা সেই নির্বাচনে তাকে পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। কিন্তু এই 2018-র নির্বাচন দেখেছেন, সমস্ত জায়গাতে দিনের ভোট রাতে আগের রাতেই নিয়ে গেছে। আমাদের আর কন্টেস্ট করে কোনো লাভ হয় নাই, দেখেন নাই? 2018-তে 2024-এ কোনো দল সে নির্বাচনে পায় নাই। সে এককভাবে তার দলের লোকদেরকে উদ্বুদ্ধ করে স্বতন্ত্র নির্বাচন করাইছে, আবার সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। একটা জাতি কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারে না দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে। আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন এই 2008-এর পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা 2012 সনে যখন জোট করে আমরা শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপির পাশাপাশি সারা দেশে আমরা আমাদের শক্তি দিয়ে এই জাতীয়তাবাদী দলের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ছিলাম, ঘাটে ছিলাম, ময়দানে ছিলাম, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতেই আজকে যেই ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্ররা এই দেশে আন্দোলন করেছে, আপনারা দেখেছেন। বৈষম্য বিরোধী শুধু ছাত্ররাই আন্দোলন করে নাই, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের সমর্থনে সারা বাংলাদেশের অজপাড়াগা থেকে শুরু করে মহানগর পর্যন্ত প্রতিটা জায়গাতে এই দেশের মানুষ এই দামাল ছেলে ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। তাই ছাত্ররা সকল জনতার সমর্থন পেয়ে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। কারণ এটা হলো তার বাপের মতো অবস্থা। সে যদি গণভবনে থাকতো আর পোলাপাইনে পাইতো, আমার মনে হয় তিল পরিমাণ মাংস তার গায়ের থাকলো না, থাকতো না। এবং আপনারা দেখেছেন কিভাবে সে অত্যাচার অবিচার করেছে এই জাতির উপরে। ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষাতে প্রকাশ পেয়েছে যে শেখ হাসিনা তার 15 বৎসর শাসন আমলে 150 বিলিয়ন ডলার মানে 15,60,000 কোটি টাকা, আজকের বাজারে যে ডলারের রেট 15,60,000 কোটি টাকা এই 15 বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। কারা পাচার করেছে? তার যারা চতুর্দিকে সঙ্গী দূষর ছিল, ওরা এই দেশ থেকে 15,60,000 কোটি টাকা পাচার করেছে। এদের দেশের তহবিল একদম শেষ করে দিয়েছে, এই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি না হলে একটা দেশ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। টাকা ছাড়া কোনো সরকার চলতে পারে না, টাকা ছাড়া কোনো মানুষের পরিবার চলতে পারে না, টাকা ছাড়া কোনো ব্যবসা চলতে পারে না, টাকা ছাড়া কোনো বাণিজ্য চলতে পারে না। এই টাকা তারা বিদেশে পাচার করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আজকে তার মন্ত্রী পরিষদ সদস্যরা এক একজন 400 বাড়ির মালিক, আপনারা পত্রিকায় দেখেন না? এক একজন 200 বাড়ির মালিক, তার মেয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার বোন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, বড় বড় মেগা মেগা প্রকল্প করেছে।
মেগা মেগা ডাকাতি করে সমস্ত টাকা এই দেশে বিনিয়োগ না করে তারা আমেরিকায়, ইংল্যান্ডে এবং বিভিন্ন জায়গাতে নিয়ে বাড়িঘর তৈরি করেছে। তো এই জাতি কি এই রকম লুটপাট যারা করেছে তাদেরকে কি উচিত শিক্ষা দেয় নাই? উচিত শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যেই অপরাধ এবং যেই অন্যায় তারা করেছে, এই দেশের 2000-এর উপরে ছাত্রদেরকে এবং জনতাকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করেছে। সে মসনদে থাকতে চেষ্টা করেছিল, কিন্তু এই জাতি 1971-এ মুক্তিযুদ্ধে এই জাতি বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আর ভারতের কাছে শেখ হাসিনা এই বাংলাদেশকে বন্ধক রেখে এই আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম গণতান্ত্রিক দেশ, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের মন্ত্রী পরিষদ বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য একজন স্বৈরশাসক নারীকে সমর্থন দিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার আগে এই ভারত তার প্রত্যেকটা নির্বাচনে এইভাবে গণতন্ত্র হত্যার জন্য সমর্থন দিয়ে গেছে। সুতরাং ভারত আমাদের বন্ধু নয়। আমরা অনেকেই বলে থাকতাম যে 71-এ তারা আমাদেরকে জায়গা দিয়েছে, ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করার মতো শক্তি এই বাঙালির ছিল, তারা সমর্থন না দিলেও হয়তো বিলম্ব হতো, আমরা এই দেশের স্বাধীনতা পেতাম। এটার অর্থ এই নয় যে বাণিজ্যিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সমস্ত জায়গাতে ভারত তাদের ইঙ্গিতে আমাদের দেশ চালাবে। আমরা একটা ঔপনিবেশিক দেশের মতো, ঔপনিবেশিক রাজ্যের মতো ভারতের তাবেদারি করব। এটা কি বাংলার মানুষ চায়? আপনারা চান এটা যে আমরা ভারতের তাবেদারি করি? কিন্তু শেখ হাসিনা ভারতের তাবেদারি করে আমাদের এই দেশকে ভারতের করতলগত করেছে এবং আজকে তাকে একমাত্র দেশ ভারত জায়গা দিয়েছে। এই দেশে একজন গণহত্যার নায়িকা, যে গণহত্যা করেছে, স্বৈরশাসন প্রতিষ্ঠিত করেছে, তাকে তো একটা গণতান্ত্রিক দেশ জায়গা দিতে পারে না। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য বিভিন্ন আদালতে মামলা হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল আছে সেই জায়গাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা মনে করি যে তাকে ভারত থেকে বাংলাদেশে এনে যেইভাবে নিজামী সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, শেখ হাসিনার ফাঁসি এই বাংলাদেশে কার্যকর এবং তার যেই সমস্ত দলের নেতৃবৃন্দরা তাকে এই গণহত্যার জন্য পরামর্শ দিয়েছে তাদেরকেও এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচারও এই বাংলার মাটিতে করতে হবে, আর না হয় এই দেশের মানুষ শান্তি পাবে না। আজকে বিভিন্ন জায়গায় দেশে একটা টেকনোলজি বের হয়েছে, এই দেশের টেকনোলজি বলে